দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। তেল সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, কমছে না গ্রাহক অপেক্ষা। নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ, মজুদ ঠেকাতে অভিযান অব্যাহত। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইন প্রথমে আনতে হবে। আওয়ামী লীগ আমলে 8 বছর দেয়া হয়নি হামের টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাদুর্ভাব রুখতে বরাদ্দ দেয়া হলো 604 কোটি টাকা। কাল রাজশাহীতে পাঠানো হচ্ছে 4টি ভেন্টিলেটর। ঈদে এবার স্বস্তির যাত্রা হয়েছে দাবি মন্ত্রীর। দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে দ্বিমত, বললেন আগের বারের চেয়ে কমেছে মৃত্যু। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইসরায়েলের শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কায় বীরসেবা এলাকার সতর্কতা জারি। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘন্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। এর আগে অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদের নোটিশ দেয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। দুপুর 3টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো। আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। তারকা চিহ্নিত প্রশ্ন এবং ৭১ বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, বিধি 68-এ যেতে হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। যদি ধরেও নেই রাইটলি 62-তে উনি বলছেন
তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। সাবজেক্ট আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এই 4টি বই, বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। জানিয়ে তাৎক্ষণিকভাবে উত্তেজনা দেখা যায় সংসদে। 3 দিনের মধ্যে নোটিশ নিষ্পত্তির বিধান থাকায় ডেপুটি স্পিকার মঙ্গলবার আলোচনার জন্য সময় নির্ধারণ করেন। এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের 3 দিনের মধ্যে এই বিষয়টাকে নিষ্পত্তি করতে হবে। সেই হিসাবে আগামী 31শে মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। পরে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। এর প্রতিবাদ জানান বিরোধী দলের এমপিরা। শেষ পর্যন্ত স্পিকার নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। মাই ডিসিশন হ্যাজ বিন প্রনাউন্সড। পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কনস্টিটিউশন হয় প্রণীত হবে, অথবা রহিত হবে, অথবা স্থগিত হবে, অথবা সংশোধিত হবে। সুতরাং সংবিধান সংশোধনের জন্য let us form a constitution reform committee here, পজিশন এবং অপোজিশন সবগুলোকে নিয়ে। আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। অধিবেশন শেষে বিরোধী দলের নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা বলেন, গণভোটকে অস্বীকার করার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নে সরকারি দল সহযোগিতা করবে বলে আশা করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্রথম দিন থেকেই সব বিষয়ে তিনি নিজে একটা বক্তব্য রাখেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্পিকারের রুলিং দেওয়ার পরেও তিনি কথা বলতে চান। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিফট নয়, পায়ে হেঁটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যান তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। অফিস সময়ে শুরুর পর সচিবালয়ে এসেই 3টি ভবনে যান প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়গুলোর অনেকে তখনও কর্মক্ষেত্রে উপস্থিত হননি। প্রধানমন্ত্রীর এই তৎপরতা সরকারের দাপ্তরিক কর্মকাণ্ডে গতিশীলতা ও স্বচ্ছতা আনবে বলে মনে করেন কর্মকর্তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কৃষিকাজ সংক্রান্ত বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। তখনও কর্মযজ্ঞ শুরু হয়নি সরকারের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে খ্যাত সচিবালয়। 3 দিনের ছুটি শেষে শুরু হওয়া কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটেই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাক্ষাৎ পান। তাকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তার কক্ষে যান সরকার প্রধান। এছাড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে নেন খোঁজ খবর। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। সরকার প্রধানের এই আকস্মিক পরিদর্শনে পুরো সচিবালয়ে বাড়ে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের তৎপরতাও। প্রথম দিন নির্ধারিত অফিস সময়ে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও খোদ প্রধানমন্ত্রীর এই পরিদর্শন প্রত্যেকের কাজে গতিশীলতা ও আন্তরিকতা বাড়াবে বলে আশা দায়িত্বশীলদের। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুতের বাড়তি ব্যবহার বন্ধ করে সাশ্রয়ী ব্যবহারে জোর দেন। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন। এ সময় 1 বৈশাখ হতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া কৃষক কার্ডের অগ্রগতি ও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। কিভাবে অর্থ সংকুলন করে দ্রুত সময়ে সারা দেশে পূর্ণাঙ্গভাবে কৃষক কার্ড চালু করা যায় তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে।
এরপর বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী জুড়ে আজও জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষায় ছিল দীর্ঘ লাইন। পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় গ্রাহকদের অনেকেই ফিরেছেন তেল ছাড়াই। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় দ্রুতই শেষ হচ্ছে জ্বালানি। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে সরকার প্রতিটি পাম্পে একজন মনিটরিং কর্মকর্তা রাখার নির্দেশনা দিলেও রাজধানীর কোনো পাম্পেই তাদের দেখা মেলেনি। ভরদুপুরে অপেক্ষায় চালক, বন্ধ গাড়ির চাকা, পাম্পে নেই তেলের মজুদ। সকাল থেকেই এমন ভোগান্তির চিত্র রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও চালকরা জানেন না কখন আসবে তেল। তেল সংকটে ভেস্তে দিনের পরিকল্পনা। 4-5টা পাম্পে আমি গিয়েছি, কোনো পাম্পের তেল নাই। লাস্ট এখন এই কালেক্ট পাম্পে আধা ঘন্টার ঊর্ধ্বে দাঁড়ায় আছে সিরিয়ালে। বললে 11টায় আসবে, পরে বললে 2টায় আসবে, এখন বলতেছে 5টায় আসবে। পাম্পে লাঞ্চ করবো আমরা চিন্তা করছি। এখান থেকে সরার কোনো লাগ, কারণ অন্য পাম্পে গেছি আর পাই নাই। আমরা ফার্স্টে এখান থেকে আমরা লাঞ্চ, এখানে তেল পালি এখানে, নালে এখানে থাকতে হবে। এখান থেকে তেল সরকার দেন, গাড়িতে তেল নাই। সরকার পর্যাপ্ত সরবরাহ ও অবৈধ মজুদের কথা বললেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। যদি চাহিদা হয় 30,000, আমি যদি পাই 9,000, তাহলে আমি তো আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে তো সন্তুষ্ট করতে পারি না। যে সকল পাম্পে তেল মিলছে সেখানেও তদারকির অভাব। অভিযোগ, অনেক চালকই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাড়াচ্ছে ব্যক্তিগত মজুদ। কেউ আবার লাইন ভঙ্গের চেষ্টায়। 1 ঘন্টা পর আপনার গিয়ে পেলাম। কালকে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পাইনি। আজকে বলে সে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার নেয় আবার যে লাইনে দাঁড়ায়, আমরা যেগুলো ধরতে পারি ওগুলো তো এখান থেকে বাইরে করে দিই, আর যেটা না ধরতে পারি ওটা চান্সে নিয়ে নেয়। আর ম্যাক্সিমাম ট্যাঙ্কি ফুল থাকে। ছোট গাড়িতে 10 লিটার করে, ঠিক আছে, আমাদের বড় গাড়িতে 20 লিটার দিতে বলছে। এখন দেখি কি করে। কম বেশি যাই হোক, আমরা যদি সব পাম্প খোলা পেতাম তাহলে কিন্তু এরকম যানজট লাগতো না। আজকে দেখলাম যে ওই দিক দিয়ে এসে হচ্ছে লাইন, মানে ওই ইচ্ছা মতো লাইন দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে ঠিক না। আমরা যারা অফিসগামী যাত্রী আছি, তারা যখন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া যায়, বাট অফিস থেকে তো রেগুলার টাইমটা পাওয়া যায় না। কোথাও দিচ্ছে 200 টাকা, কোথাও দিচ্ছে 600, কোথাও দিচ্ছেই না। সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখা যায় যে তেলের অভাব নাই, কিন্তু পাম্পে গেলে দেখা যায় দড়ি লাগানো। এদিকে তেল নিয়ে সিন্ডিকেট, অবৈধ মজুদ মনিটরিংয়ে সরকার প্রতিটি পাম্পে একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত জানালেও দেখা মেলেনি তাদের। তদারকির বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সরকারি পাম্পের ম্যানেজারও। সংকটের মধ্যে রেশনিং পদ্ধতিতে সারা দেশে সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি কেন কথা বলতে চাইছেন না? এখানে ট্যাগ অফিসার কোথায় আছেন? তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি যেন বাড়ছেই। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন ছিল ক্রেতাদের। রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল, বন্ধ রয়েছে অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন তেল সংকটের কারণে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ডিলারদেরও দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এদিকে বিভিন্ন জেলায় ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। অবৈধ মজুদ ঠেকাতে চলছে প্রশাসনের অভিযান। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে বাইকারদের অধীর অপেক্ষা। সিরিয়াল নিয়ে কোথাও কোথাও বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটছে নিয়মিত। রংপুর বিভাগের 70% পাম্পেই মিলছে না পেট্রোল ও অকটেন। চাহিদা মতো মিলছে না ডিজেলও। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। চাহিদা মতো তেল মিলছে না বেশিরভাগ স্থানেই। বন্ধ রয়েছে অনেক পাম্প। তেল নেওয়ার জন্য আসি, কিন্তু পাম্পে শুনতেছি কোনো তেলেই নাই। তেল যতক্ষণ ছিল এতক্ষণ দিল, এখন তেল বলতেছে শেষ। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, এখন তেল নাই বলছে পাম্পে, এজন্য আমাদের ফেরত যেতে বলছে। তেলের গাড়ি ডিপোতে গেছে, যদি গাড়ি আসে তাহলে তেল দিবে, না আসলে দেবে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় জ্বালানি তেল সরবরাহ অপ্রতুল। সংকটের কারণে বন্ধ রাখতে হচ্ছে ফিলিং স্টেশন। 10 দিন যাবত তেল নাই, এই জন্য আমরা পাম্প বন্ধ হিসেবে বর্তমানে চলছে আর কি। যে পরিমাণ চাহিদা আছে সে পরিমাণ সরবরাহ আমরা কোম্পানি থেকে পাই না। ডিলারদেরও দাবি, তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি খুলনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। বুধবারে পাইছি 5,000, আজকে 10,000 ডিজেল দিছে। চাহিদা পাবে কিভাবে হবে? সরকার তো বলে না তেলের সংকট,
চলের সংকট তো যেই ডিপো থেকে করে। জ্বালানি ডিপোর সার্বিক নিরাপত্তা দেওয়া, ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে সঠিকভাবে সরবরাহ নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে পিওএল পাচার হতে না পারে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করা। এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 12,613 লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। রাষ্ট্রায়ত্ত যমুনা ডিপোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির 3টি তেলের ট্যাঙ্কে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে অবৈধভাবে মজুতকৃত এই তেল পাওয়া যায়। এছাড়া গাজীপুর, গাইবান্ধা সহ আরও কয়েক জেলায় অবৈধভাবে তেল মজুত করায় কয়েকজনকে জরিমানা করা হয় প্রশাসনের অভিযানে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এখন বোরো আবাদের মৌসুম। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে উৎপাদন খরচে, তাই চলমান সংকটময় পরিস্থিতিতেও বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম। বিষয়টি আবারও নিশ্চিত করলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেছেন, উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে নতুন সরকার। এর উপর মধ্যপ্রাচ্য পরিস্থিতি মরার উপর খাড়ার হিসেবে কাজ করছে। জ্বালানি তেলের জন্য এই দীর্ঘ লাইন গত কদিন ধরেই অতি পরিচিত। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মেলে না কাঙ্ক্ষিত তেল। বন্ধ বেশিরভাগ পাম্প। তবে এমন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না বলে আবারও নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। ইরানকে কেন্দ্র করে যে সংঘাত পরিস্থিতি, তাহলে এটা একটা মরার উপরে খাড়ার ঘা হিসাবে যুক্ত হয়েছে। দুপুরে আগারগাঁও এনবিআর ভবনে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে ব্রিফিং করেন তিনি। জানান, বোরো আবাদের সময় ডিজেলের দাম বাড়ালে প্রভাব পড়বে কৃষি পণ্যের উৎপাদন খরচে, বাড়বে মূল্যস্ফীতি। বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, বাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করা হয়। আমরা যদি সেই ব্যবস্থায় যাই তাহলে মূল্যস্ফীতি উস্কে যাবে। তাহলে সাধারণ জনগণের প্রতি যে আমরা আমাদেরকে যে নিরঙ্কুশ যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তার শ্রদ্ধাবোধ কি? পতিত সরকার রাজস্ব আয়ে গোজামিল করেছে, বাস্তবে বেড়েছে দারিদ্র্য। এমন তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ব্যয়বহুল হলেও সামাজিক সুরক্ষা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার। কর জিডিপি অনুপাত 10% নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরে যে পরিমাণ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণে আমরা লক্ষ্যমাত্রা অর্জিত করব এবং এর যার ফলে আমরা কর জিডিপি হারকে আমাদের ইশতেহারে যেটা লক্ষ্যমাত্রা ধার্য করা আছে একসময় 10% নিয়ে যাওয়া হবে, তারপরে 2035 সালে 15% নিয়ে যাওয়া হবে। রাজস্ব ঘাটতি পূরণে কর কাঠামো ও নীতিগত পরিবর্তনে কাজ করার আশ্বাসও উঠে আসে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার কণ্ঠে। এনবিআর বিভাজন যুক্তিসঙ্গত বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে খাবারের অভাবে অনেকে মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এসব অমানবিক ঘটনার সাথে বাংলাদেশ ও লিবিয়ার একটি চক্র জড়িত বলেও ধারণা সরকারের। শামা ওবায়েদ জানিয়েছেন, জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য লিবিয়া ও গ্রিসের বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে শনিবার রাতে ভূমধ্যসাগরের জাহাজডুবিতে নিহত 22 জনের 20 জনই বাংলাদেশি। আবারও ভূমধ্য সাগরে জাহাজডুবি। এবারও সেই জাহাজের যাত্রীদের বড় অংশই বাংলাদেশি। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের আশায় দালালের খপ্পরে পড়ে সেই জাহাজে চেপেছিলেন তারা। এর মধ্যে ছিলেন নারী ও শিশুও। টানা প্রায় 6 দিন পানিতে ভেসে থাকা সেই জাহাজে শেষ হয়ে গিয়েছিল খাবারও। পানি আর খাওয়ার অভাবেও মারা গেছেন কেউ কেউ। জীবিত উদ্ধার হওয়ারা জানান, পচা গন্ধের জন্য অনেকের লাশ সমুদ্রে ফেলেও দিয়েছে দালালরা। এসব অমানবিক ঘটনার সত্যতা পেয়েছে বাংলাদেশ। তারা হয়তো ভেবেছিল 1 দিন 2 দিনে তারা
পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজনকে তারা ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আজ দিলে তারা পাল্লা দিতে কইছে গেইমের লাগি তুই টাকা আন 7.5 লাখ। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জেরই 10 জন, যাদের পরিচয়ও নিশ্চিত করা গেছে। ভাগ্য বদলের আশায় জমি জামা সর্বস্ব বেচে তাদের অনেকেই দালাল ধরে যেতে চেয়েছিলেন ইতালি। পাসপোর্ট বানাইয়া রে সাহেব রে 5 জায়গায় জমা দিলাম রে। বেশ্যা গরু বেশ্যা আর কিছু লাভ টাকা চাই না, বিশিতবারে আশ্রে বাদিনে টাকা দিছি। শোকাহত এসব পরিবার এখনো জানে না কবে কিভাবে ফেরত পাবেন স্বজনের মরদেহ। সরকার বলছে উদ্ধার হওয়া বাংলাদেশিদের কিভাবে ফেরানো যায় তা গুরুত্ব পাচ্ছে বেশি। এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। দালালদের খপ্পরে পড়ে এমন মৃত্যুর ঘটনা হরহামেশাই ঘটছে। এর পেছনে বহুজাতিক মানব পাচার চক্র জড়িত বলে মনে করছে সরকার। এই যে স্মাগলাররা, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বিধি মেনে বিদেশ যেতে বললেও সে প্রক্রিয়াও এখনো সহজ করা যায়নি। আর তাই কাজের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও লাশ হয়ে ফিরতে হচ্ছে এসব বাংলাদেশিকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন। সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ওষুধ শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। গত 8 বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতের নানা সীমাবদ্ধতা তুলে ধরে সব কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে দুর্নীতির প্রশ্নে সরকার অনড় বলেও উল্লেখ করেন শাখাওয়াত হোসেন। এ সময় বেসরকারি অনুদানে 5টি ভেন্টিলেটরের পাওয়া গেছে জানিয়ে বলেন এর মধ্যে 4টি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধ মেন যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবো। Let me try, let us try, let all start our attempt to improve this sector. দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। জানিয়েছেন গত বছরের চেয়ে এবার দুর্ঘটনায় মৃত্যুও কম হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বলেছেন সামনের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সহ পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সব পাবলিক পরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর ঈদে প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ছাড়েন। স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে অনেকের ঈদের আনন্দ ফিকে হয়ে যায়। বাড়তি ভাড়া, পথে পথে যানজট ও দুর্ঘটনা প্রতি ঈদেই যেন নিয়তি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদযাত্রায় দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে সরকারের কার্যক্রম জোরদারে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় এই নিয়ে আলোচনা হয়। সামনের ঈদুল আজহা নির্বিঘ্ন করতে নেওয়া হয় নানা সিদ্ধান্ত। মহাসড়কে যেখানে সেখানে বাসের কাউন্টার বন্ধ থাকবে, যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বাস। ওভার স্পিড, রুট পরিবর্তন সহ বিভিন্ন অনিয়ম রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সব পরিবহনে সরকার চালু করতে যাচ্ছে জিপিএস পদ্ধতি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে, তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে। স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে, কে ট্রাফিক রুল মানছে না নিয়ন্ত্রণ করা যাবে, আর কি যাত্রীদেরকে তুলে তারও ইচ্ছা মতো ভাড়া নিয়ে চলে যাচ্ছে গন্তব্যে, সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাদী, অনিয়ম, বিশৃঙ্খলা
এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। ব্রিফিংয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল ঈদের ছুটি 10 দিনে 274 জনের মৃত্যু ও নানা অব্যবস্থাপনা নিয়ে। মন্ত্রী বলেন, দুর্ঘটনা দুঃখজনক, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় তিনি দাবি করেন, ঈদযাত্রায় 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়েছে। আগের বছর এর চেয়ে বেশি 187 জনের মৃত্যু হয়েছিল। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি ভারাক্রান্ত, মর্মাহত। একটা প্রাণেরও ডিপারচার কেউ চায় না। আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এবারের ঈদে দ্বিগুণ তিনগুণ ভাড়া নিয়ে ক্ষোভ ও অভিযোগ ছিল অনেক যাত্রীর। এর জবাবও দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে ডিসপ্লে। বাস স্ট্যান্ডগুলিতে যে কাজ আছে সেখানে মালিক সমিতি বেশ তৎপর থেকে নির্ধারিত ভাড়া যাত্রীদেরকে টিকিট দিতে সক্ষম হয়েছে। কিন্তু যত্রতত্র পথে যেগুলি আছেন, অস্থায়ীভাবে আছেন, সেখানে কোনো কোনো জায়গায় অনেক সময় নিয়ন্ত্রণ করা যায়নি। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে। তো কোথাকার মোজাম্মেল এসে আমদানি হলো 184 কোটি টাকা, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে একটা নিউজ করে দিল। 20 বছরের মধ্যে এরকম একটা বাজে ব্যবস্থাপনা হয় না। একটা গোটা ভালো হাড়ির মধ্যে একটা চুনা দিয়ে দেওয়ানো। সড়ক পরিবহন সেক্টরের এই নীতি নির্ধারকরা বলেন, যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়িত হলে সামনের কুরবানির ঈদযাত্রা নির্বিঘ্ন হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুপুরে লাখাই উপজেলার মশাদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকালে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে মশাদিয়া গ্রামের সেনু মিয়া ও আওয়াল মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাতে। মানব পাচার ও মানি লন্ডারিং এর মামলায় আবারও 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক এমপি ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ, জয়, লোটাস কামাল সহ বেশ কয়েকজন বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর সিন্ডিকেট করে টাকা আত্মসাৎ করেছেন উঠেছে এমন অভিযোগ। আর এই সিন্ডিকেটে কারা জড়িত এবং 111-এর কুশীলবদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে নিজেকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় এই আবেদনের বিরোধিতা করে আসামি পক্ষ। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানব পাচার, অর্থ পাচার ও প্রতারণার মামলা রয়েছে। আরও তথ্য জানতে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের হেফাজত মঞ্জুর করেন। শেখ রেহানা, সজীব, জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়। সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। মামলার বাদী দাবি করেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সাবেক এই সেনা কর্মকর্তাকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। তবুও তার বৈধ এজেন্সির একজন লোকও মালয়েশিয়া যেতে পারেনি। আমার এজেন্সি 102 জন শ্রমিকের অনুকূলে 1,54,000 লক্ষ টাকা সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত সরিষার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময়ে হাইকোর্টে সে রিট নন পজিশন করতে বাধ্য হয়েছি। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ অন্তত 10টি মামলা রয়েছে। গত সোমবার রাতে তাকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখাতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর জন্য আগামী 7 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, 1/11 থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার বিচার ট্রাইব্যুনালেই হবে, ছাড় পাবে না জড়িত কেউই। 1/11 সময়ের আলোচিত 2 সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদ বর্তমানে গ্রেফতারের পর রিমান্ডে আছেন পৃথক 2টি মামলায়। মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের আসামি করতে রোববার আবেদন জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাসুদ উদ্দিন চৌধুরীকে জুলাই আন্দোলনে ফেনীতে হত্যাযজ্ঞের মামলায় এবং মামুন খালেদকে গুমের মামলায় গ্রেফতার দেখাতে চায় প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাবেক 2 সেনা কর্মকর্তাকে 7 এপ্রিল হাজির করতে কারা অধিদপ্তরকে নির্দেশ দেন। সেদিনই তাদের গ্রেফতার দেখানোর বিষয়ে জানানো হবে সিদ্ধান্ত। তাদেরকে সরেরেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারবো এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে ছাড় পাবে না কেউই। 1/11 থেকে আওয়ামী শাসনামলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে জড়িতদের আনা হবে শাস্তির আওতায়। তাদের অনেক মানবতা বিরোধী সিরিজ অফ অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। তাদের আমরা 1/11 থেকে শুরু করে বিগত সরকারের আমল পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে সবগুলোই আমরা তদন্তের মাধ্যমে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব এবং তাদেরকে বিচারের সম্মুখীন করব ইনশাআল্লাহ। এদিকে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন প্রত্যক্ষদর্শী হিসেবে বক্তব্য দেন তাইমের বন্ধু রাহাত হোসেন। তুলে ধরেন সেদিন পুলিশের গুলিতে নৃশংসতা ও তাইমকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার বিষয়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরের শেখেরটেকে মানুষের নৃশংসতার শিকার হয়েছে বিড়াল। প্রত্যক্ষদর্শীদের মতে বুক ও পেট চিরে হত্যা করা হয়েছে কয়েকটি বিড়ালকে। ছিন্ন ভিন্ন ছিল অঙ্গ এবং প্রত্যঙ্গগুলো। প্রাণীপ্রেমীদের অভিযোগ, বিচারহীনতা ও উদাসীনতার কারণেই এ ধরনের নৃশংসতা দিনকে দিন বাড়ছে। অবলা প্রাণীদের এভাবে হত্যার পেছনে ভিন্ন কারণ রয়েছে সন্দেহ করছেন অনেকেই। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। সিসিটিভি ফুটেজে দেখা যায় শেখেরটেকের 10 নম্বর রোডে ময়লার গাড়ি থেকে কিছু একটা পড়ে যেতে। প্রথমে বোঝা যায় না সেটি কি। রোববার দুপুরের দিকে সুমি নামে একজন নারীর চোখে পড়ে কোনো আবর্জনা নয়, বিড়ালের নিথর দেহ। রীতিমতো বুক চিরে হত্যা করা হয়েছে প্রাণীটিকে। একটা বিড়াল যখন এমনি মারা যায় সেটাও মানুষ বুঝতে পারে, আর যখন একটা বিড়াল কুকুর অ্যাটাক করে সেটাও বোঝা যায়, এবং বিড়ালটাকে যে কেউ প্ল্যান করে মার্ডার করছে সেটাও বোঝা যায়। পলিথিনের মধ্যে আরও বিড়ালের ঘিলাকলি যায়, সম্ভবত কুকুর এটা টাইনা আনছে। ওদের কে পাঠাইছে? ওদেরও কিন্তু সৃষ্টিকর্তাই পাঠাইছে, ওরা এমনি এমনি আসে নাই। এখন আমরা দেশের কাছে, জনগণের কাছে, আইনের কাছে আমরা বিচার চাই। এরকম নির্মমভাবে ওদের মারা হচ্ছে। এই ঘটনায় এরই মধ্যে সরব নেটিজেনরা। প্রাণীপ্রেমীরা বলছেন এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, পরিকল্পিত নিষ্ঠুরতা। কেউ যদি বিড়াল অপছন্দও করে, কেউ এভাবেও মেরে ফেলবে না। কোনো সাইকোটিক এটার পিছে হইতে পারে, মানে খুবই বাজে কোনো রিজন থাকতে পারে। আমি আমার ধারণা আমরা কেউ পারবো না এই জিনিসটা। তো এটা যাদের মধ্যে ওই জিনিসটা আছে তারা আজকে হচ্ছে পশু পাখির উপর করছে, কালকে দেখা যাবে সুযোগ পেলে মানুষের উপরেও করবে। আমাদেরকে প্রতিনিয়ত এই কথাটা শুনতে হয় যে মানুষ মরে যায়, আপনারা অ্যানিম্যালের জন্য আসছেন, কুকুর নিয়ে আসছেন, বিড়াল নিয়ে আসছেন। তো এই ধারণাটাই মানুষকে বদলাতে হবে যে প্রতিটা প্রাণের মূল্য আছে। যে শহরে প্রতিদিন মানুষ আর পশু পাখি পাশাপাশি বেঁচে থাকার চেষ্টা করে, সেই শহরেই বাড়ছে এ ধরনের অমানবিকতা। এর আগেও বিষ ও নির্যাতনে হত্যার বেশ কিছু ঘটনা দেখা গেছে। প্রাণী নির্যাতন বা হত্যার ঘটনার বিচার বেশিরভাগ সময়ই গুরুত্ব পায় না। তবে এবার মোহাম্মদপুর থানায় অভিযোগ দিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের এই এলাকার ভিতর যাতে এরকম কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। যেভাবে ক্রুয়েলটি বাড়ছে তাতে করে আইনের সংশোধনী এবং আইনটা অবশ্যই যুগোপযোগী করা উচিত। অ্যানিম্যাল ক্রুয়েলটির মানে পুরো বিষয়টা পুরোপুরি দায়িত্ব নেওয়া উচিত সরকারের, রাষ্ট্রের এবং আইনের। এ ঘটনায় জড়িতদের প্রাণী কল্যাণ আইন 2019 মোতাবেক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ির হিমাগার। এ সময় আতঙ্ক সৃষ্টি হলেও শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় কেউই হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রফতানির জন্য চিংড়ি মজুত করা ছিল এই হিমাগারে। বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় বিডি সি ফুডের এই কোল্ড স্টোরেজে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি। ধোঁয়া দেখছি, ফায়ার সার্ভিসে কল দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে, ওনারা সহ সাথে থেকে ভিতরে গিয়া ধোঁয়া এখন কিছুটা কম আছে। আমরা ধোঁয়া বাইর হচ্ছে, আমরা নিয়ে পানির লাইন নিয়ে যে পানি মারিয়ে দিয়েছি। আমরা কাছে ধোঁয়া বাড়িতেছে, এখানে সব পরের সময় যেটা শর্ট সার্কিট থেকে হইতেছে। মানুষজন তেমন ক্ষতি হয়নি, এখানে মানুষজন ছিল না তেমন। কলস্টোর তো এটা তো কলস্টোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এখানে 0 ডিগ্রি সেলসিয়াস দিছে, তখন আমরা ওয়াটার ব্যবহার করেছি। ওয়াটার ব্যবহার করে যখন 0 ডিগ্রিটা আস্তে আস্তে বরফ ভেঙে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন আমাদের কাজগুলো করার ইজি হয়েছে। এখন আমরা বর্তমানে স্মোকটা আবার টেম্পারেচারটা অনেকাংশে কমিয়ে ফেলছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে প্রতিষ্ঠান মালিকপক্ষের দাবি পুড়ে যাওয়া ৩ নম্বর কোল্ড স্টোরেজটিতে প্রায় ৫০০ টন চিংড়ি মাছ ছিল। আমাদের লোকজন তো ওখানে কাজের শিডিউলই কাজের গতি হিসেবে কাজের যখন দেখতেছে ধোঁয়া বেরোতেছে, তখন আমরা ওখানে নিশ্চিত লাগছে। এরপরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই আর কি। আর কত বড় জায়গায় আমাদের এখানে প্রায় আপনার ৫০০ টনের উপরে মাছ ধারণ ক্ষমতা, এবং এটা ফুল ফিল আপই ছিল। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। মরদেহবাহী বিমান বাংলাদেশের BG585 ফ্লাইটটি রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশে এসে অবতরণ করে। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দিলারা হাফিজ শনিবার সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। পানিতে ডুবে প্রাণ হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রের সৈকতে হয় এই দুর্ঘটনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। সে সময় পানিতে নামলে ভাটার টানে ভেসে যান রাহুল। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে রাহুলের বয়স হয়েছিল ৪২ বছর। পর্দার পরিচিত মুখ রাহুল অভিনয় জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। তুমুল খ্যাতি পান চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে। সঞ্চালনা করেছেন পডকাস্ট শো। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও ধারাবাহিকে ফেরেন রাহুল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীর সেবা এলাকায় শিল্পাঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ব্যাপক আশঙ্কা করা হচ্ছে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবিও করেছে IRGC। অন্যদিকে ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে ৮ জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজেস্তানের পানি শোধনাগার। তেহরানে হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। বিপজ্জনক রাসায়নিকের ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েলের আকাশ। দাউ দাউ করে জ্বলছে আগুন, বিষাক্ত হয়ে উঠেছে বাতাস। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতির শিকার বীরসেবার নিয়ত হোবার শিল্পাঞ্চল। রাসায়নিক পদার্থ নিঃসরণের পর কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। গোটা এলাকায় জারি করা হয়েছে সতর্কবার্তা। বাসিন্দাদের থাকতে বলা হয়েছে ঘরে। ইসরায়েলের হাইফার সামরিক ঘাঁটিতে টার্গেট করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার। বেন গুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত হেনেছে ইরানের মিসাইল। ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে IRGC। আঘাত হেনেছে F-16 ফাইটার জেটেও। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ার অবস্থানরত যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে IRGC। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে দেওয়া হয়েছে সতর্কবার্তা।
বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েত বিমানবন্দরে তেহরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। অন্যদিকে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। তেহরানের দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলা শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাসহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে 7 জনের, আহত 9 জন। সাফত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজেস্তানে হামলা শিকার আরও একটি পানি শোধনাগার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমান E-3 সেন্ট্রি। শুক্রবার প্রিন্স সালমান বিমান ঘাঁটিতে নজরদারি ও সতর্কতা বিমানটিকে টার্গেট করে তেহরান। ইরানের প্রেস টিভির প্রকাশিত ছবিতে দেখা যায় লন্ডভন্ড বিমানের মূল অংশ অক্ষত রয়েছে কেবল সামনের ও পেছনের কিছুটা। হামলায় মোট 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 29টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 370 মিলিয়ন পাউন্ড দামের এই বিমানটি কমান্ডারদেরকে বাস্তব সময়ের যুদ্ধক্ষেত্র তথ্য ও আকাশ নজরদারিতে সহায়তা করত। তবে বিমান বিধ্বস্তের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল চালিত ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ায়। সময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রচার করেছে সংবাদটি। প্রকাশিত ছবিগুলোতে পরীক্ষাস্থলে তদারকি করতে দেখা যায় কিম জং উনকে। দাবি করা হয় নতুন ইঞ্জিনটি কার্বন ফাইবারের তৈরি, যা দিচ্ছে সর্বোচ্চ 2500 কিলোটন গ্রাস্ট পাওয়ার। সাধারণত এ ধরনের ইঞ্জিন দিয়ে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। একই দিন নতুন ব্যাটেল ট্যাঙ্কারের সক্ষমতাও যাচাই করা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সামনে। পাশাপাশি স্পেশাল ফোর্সের বিশেষ শারীরিক কসরতও প্রদর্শিত হয় কিম জং উনের সামনে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।